হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আগের দিন লম্ববৃত্তাকার চৌং চ্যাপ্টার 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা তার পরের থেকে অঙ্কগুলো শুরু করছি। চলো, আমরা তাহলে 8 দাগ পর্যন্ত করা হয়েছিল, 9 দাগ থেকে আমরা শুরু করছি। 9 সেন্টিমিটার ব্যাসের একটি লম্ববৃত্তাকার গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হলো। জলতল কতটুকু উঠবে? তাহলে অঙ্কটা করার সময় আমরা কি করব, যে টুকরোটা ডোবানো হয়েছে তার আয়তনটা দেখব, আর জলতল যেটুকু বৃদ্ধি পাবে তার আয়তন এটা সমান হবে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তনটা কি করে বের করব? বৃদ্ধিপ্রাপ্ত জলের হাইটটা ধরে নেব, সেই হাইটের গ্যাস জারের জলের যে আয়তন হবে সেটার যে আয়তন মানে জলের যে আয়তন হবে সেটাই হচ্ছে ওই ছোট চোঙাকৃতির টুকরোর আয়তন। দুটোকে সমান করব, ওখান থেকে আমাদের উচ্চতাটা বেরিয়ে আসবে। তাহলে প্রথমে নিরেট চোঙাকৃতির টুকরোর আয়তনটা বের করে নিই। তাহলে চোঙাকৃতির টুকরোর ব্যাসার্ধ ব্র্যাকেটে আর ইকুয়াল টু 5.6/2, কারণ ওখানে ব্যাস দেওয়া আছে এত সেমি, তাহলে 2.8 সেমি, তার মানে 28/10 সেমি। এবং উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা h ইকুয়াল টু 5 সেমি। অর্থাৎ আয়তন, আচ্ছা চোঙাকৃতির লোহার টুকরো, লোহা কথাটা জুড়ে দাও। অর্থাৎ আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। পাইটা থাক, আর স্কোয়ার মানে আর এর মানটা দুবার গুণ, 28/10 ইন্টু 28/10, আর এইচ হচ্ছে 5, এত ঘন সেমি। একটু সরল করে নিই, 5 দিয়ে 10 কাটছি 2, 2 দিয়ে 14 কাটছি, এই 28কে কাটছি 14, তাহলে পাই ইন্টু 28/10 ইন্টু 14। আর বাকি করছি না, কারণ পরে পাই কেটে যাবে। ধরি লম্বা গ্যাস জারে চোঙাকৃতি লোহার টুকরো ডোবানো হলে জলতল এই সেন্টিমিটার উপরে উঠবে। গ্যাস জারের ব্যাসার্ধ এটা বড় হাতের আধ হচ্ছে, যেহেতু আগে একটা ছোট হাতের আধ ধরেছে, আর এটা H1 দিয়ে দিচ্ছে, যেহেতু আগে একবার H ধরা হয়েছে। তাহলে 7/2 সেমি, অতএব গ্যাস জারের বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন পাই আর স্কোয়ার H1। মানগুলো বসিয়ে দিই। পাই আর মানে 7/2 ইন্টু 7/2 ইন্টু H1 ঘন সেমি। তাহলে এই বৃদ্ধিপ্রাপ্ত জলটা উঠেছে, মানে জলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, তার কারণ টুকরোটা ডোবানো হয়েছে। তাহলে টুকরোটা ডোবানোর জন্য এটা হয়েছে। তাহলে সত্যমতে কি বলতে পারি, এই আয়তনটা আর এই আয়তনটা সমান।
তাহলে দুপাশে পাই পাইটা কেটে যাবে। তাহলে H1 ইকুয়াল টু 28/10 ইন্টু 14, এটা উল্টে যাবে 2/7 ইন্টু 2/7। 7 দিয়ে 14 কাটলে 2 হয়, 7 দিয়ে 28 কাটলে 4 হয়। তাহলে 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, মানে 32/10 ইকুয়াল টু 3.2। অতএব জলতল অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে। তাহলে আমাদের 9 দাগের অঙ্কটা হয়ে গেল। এখন আমরা 10 দাগের অঙ্কটা করব। কি বলেছে? একটা লম্ব চোঙাকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফলটা দেয়া আছে এবং আয়তনও দেয়া আছে। তাহলে স্তম্ভের ব্যাস এবং উচ্চতা হিসাব করে লিখি। অঙ্কটা কীভাবে আমরা করব? প্রথমে স্তম্ভটার ব্যাস এবং উচ্চতা ধরে নেব, সেই অনুযায়ী বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখে সেটা ইকুয়াল টু এটা হবে এবং আয়তনটা লিখবো, সেটা ইকুয়াল টু এটা হবে। এখান থেকে সমাধান করে আমরা এইচ এবং আর এর মান বের করবো। আরকে 2 দিয়ে গুণ করলে ব্যাস বেরিয়ে যাবে। চলো অঙ্কটা তাহলে করা যাক। ধরি চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। অতএব স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ ঘনমিটার এবং আয়তন পাই আর এইচ এটা বর্গমিটার, এটা বর্গমিটার হবে যেহেতু ক্ষেত্রফল, আর এটা হচ্ছে ঘনমিটার। সত্য মতে এই বক্রতলের ক্ষেত্রফল যেটা, সেটা হচ্ছে 264। তাহলে আমি 2 দিয়ে ভাগ করে দিই। পাই আর এইচ ইকুয়াল টু 264/2 বা পাই আর এইচ ইকুয়াল টু 132 এবং আয়তনটা কত ছিল? পাই আর স্কয়ার এইচ, সেটা ইকুয়াল টু 924। তাহলে একটা আর কে বাইরে নিচ্ছি, এটা মানে দেখো অলরেডি বের করা আছে 132 924। তাহলে আর মানে কত? 924/132, কাটাকাটি করলে দেখতে হবে 7। তাহলে স্তম্ভের ব্যাসার্ধ যেহেতু পেয়ে গেছি, তাহলে স্তম্ভের ব্যাস পেয়ে গেলাম। অতএব স্তম্ভের ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু আর মিটার, তাহলে 2 ইন্টু 7 মিটার, আর এর মান যেহেতু 7 ইকুয়াল টু 14 মিটার। এখন আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে পায়ের মানটা আর এর মানটা 1 নম্বর সমীকরণে বসি। পায়ের মানটা ছিল 22/7 আর এর মানটা বেরিয়ে গেছে 7 ইন্টু এইচ ইকুয়াল টু 132। 7 কাটছে, তাহলে এইচ মানে কত? 132/22। তাহলে আমরা দেখব 132কে 22 দিয়ে ভাগ করলে হচ্ছে 6।
তাহলে অতএব চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা 6 মিটার। তাহলে আমাদের 9 দাগের 10 দাগের অঙ্কটা হয়ে গেল। এখন আমরা 11 দাগের অঙ্কটা করব। চলো তাহলে আমরা পরের অঙ্ক চলে যাক। 11 দাগ বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্কে জলপূর্ণ আছে। 6 সেমি ব্যাসের 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে জল বের হয়। 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে ট্যাঙ্কের ব্যাসটা হিসাব করে লিখি। তাহলে আমাদের কি ট্যাঙ্কের জলের আয়তনটা বের করে নিতে হবে, ট্যাঙ্কে মোট কতটা জল আছে, এবং যে পাইপ দিয়ে বের হবে সেই পাইপ থেকে 36 মিনিটে যে জলটা বের হয় তার আয়তনটা বের করব। ট্যাঙ্কটার ব্যাসটা দেয়া নেই, ব্যাসটা ধরে রাখতে হবে। সেই ব্যাসটা ধরে নিয়ে ট্যাঙ্কের আয়তন জল বের করব, আর পাইপ থেকে যে জল বেরিয়ে যায় তার আয়তন বের করব। দুটোকে সমান করব, কারণ পাইপ দিয়েই পুরো ট্যাঙ্কের জল বের হয়। তাহলে সমান করলে আমাদের এখান থেকে ট্যাঙ্কের ব্যাসটি বেরিয়ে আসবে। তাহলে চলো অঙ্কটা করা যাক। ট্যাঙ্কটির ব্যাসার্ধ আচ্ছা ধরি কথাটা লিখে নিই। ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার, উচ্চতা সেটা দেয়া আছে 9 মিটার। অর্থাৎ ট্যাঙ্কের জলের আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন মিটার। তাহলে পাইটা রইল, আর মানে হচ্ছে আরই রইল, আর এইচ মানে হচ্ছে 9 ঘন মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কে যে জলটা আছে সেটা বের করব। এবার পাইপটা দেখি, পাইপের থেকে কত জল বের হয় সেটা আয়তনটা বের করব। পাইপের ব্যাসার্ধ ছোট হাতের R1 দিচ্ছি, মানে 6/2 এত হবে সেমি। তাহলে কাটাকাটি করলে 3 হচ্ছে, তাহলে 3/100 দিয়ে ভাগ করছি। তাহলে এটাকে মিটারে করে নিচ্ছি, কারণ অন্য সমস্ত এককগুলো মিটারে আছে। তাহলে 1 মিনিটে পাইপ থেকে নির্গত জলের আয়তন এর ক্ষেত্রে কি হয়, পাইপের ক্ষেত্রফল ইনটু জলের বেগ। তাহলে হচ্ছে আসলে ব্যাপারটা এরকম, মানে পাইপের যে মুখ থেকে জল বের হবে সেই মুখের ক্ষেত্রফল ইনটু বেগ, প্রতি মিনিটে জলের বেগ, এটাই, বা বেগের মানটা বলতে পারো। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে পাই, এই মানটাকে আমি 225 ঘনমিটারে লিখে দিই, কারণ 225 মিটার দিয়ে দেয়, সে বেগের মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে আর এর মানটা কত, 3/100 ইন্টু 225 ঘন মিটার বা মিটার কিউব। তাহলে 36 মিনিটে সমস্ত জল বের হয়, তার মানে 36 মিনিটে নির্গত জলের আয়তন, এর সঙ্গে 36 গুণ করলে যা হবে তার সেটা ইকুয়াল টু এটা। তাহলে একবার বের করে দিই সত্য মতে, কারণ 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে পাই আর স্কয়ার 9 ইকুয়াল টু পাই
3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36। দেখো দুপাশে পাই পাই কাটছে, আর 3 3 9, আর এই 9টাও কাটছে। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার এটা 225 ইন্টু 36/100 ইন্টু 100। তাহলে 225 রুট করলে হচ্ছে 15, 36 রুট করলে হচ্ছে 6, আর নিচে হচ্ছে একটা 100 হবে। তাহলে 6 15 90, আর নিচে 90/100 ইকুয়াল টু 0.9। অতএব ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য equal to 0.9 into 2 meter equal to 1.8 মিটার। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা 12 দাগের অঙ্কে যাব। দেখা যাক 12 দাগটা কি বলেছে। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। গুঁড়িটির ওজন এত কুইন্টাল হলে তাহলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করি। তাহলে ফার্স্ট আমরা কি করব, গুঁড়িটির ব্যাসার্ধ ধরে নেব এবং উচ্চতা ধরে নেব, সেখান থেকে আয়তন বের করব। সেই আয়তনটা ঘন ডেসিমিটারে হবে এবং তাকে 1.5 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে গুঁড়িটির ওজন। আর গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে ওই সত্যের থেকে বক্রতলের ক্ষেত্রফল থেকে আরেকটা সত্য পাবো। এই দুটো সত্যের থেকে আমরা সমাধান করে নিয়ে আর বা এইচ এর মানটা বের করব। তাহলে চলো অঙ্কটা করা যাক। মনে করি কাঠের গুঁড়ির ব্যাসার্ধ ইকুয়াল টু আর ডেসিমিটার এবং উচ্চতা ইকুয়াল টু এইচ ডেসিমিটার। অতএব বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ বর্গ ডেসিমিটার এবং আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। সত্য মতে এই যে আয়তনটা বেরিয়েছে তার সঙ্গে 1.5 দিয়ে গুণ করলে যেটা হবে, কারণ এত ঘন ডেসিমিটার তো 1 ঘন ডেসিমিটার আয়তন, ওজন এত কেজি, তাহলে এটাকে এই আয়তনটাকে এত দিয়ে 1.5 কেজি দিয়ে গুণ করলে পুরো কাঠের গুঁড়ির ওজন বেরিয়ে যাবে। তাহলে 9.24, এটা কুইন্টাল আছে, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে এত, তাহলে কেজিতে হয়ে গেল। তাহলে একটু সত্য করে নিই, তাহলে পাই আর এইচ ইন্টু আরটাকে আলাদা করে নিই, কারণ সেকেন্ড সত্তর থেকে আমাদের এই মানটা বেরিয়ে আসবে। 9.24 ইন্টু 100/1.5, পয়েন্টগুলো উঠিয়ে দিই, এইটা উঠালে 100, এটা উঠালে 10, কাটছে। আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 5 15, আর এটাকে 3 দিয়ে কাটলে হচ্ছে 3 3 9, 0 3 8 24, 5 দিয়ে কাটলে 2। তাহলে পাই আর এইচ ইন্টু আর ইকুয়াল টু 308 ইন্টু 2, এটাকে 1 নাম্বার থাক। এবং দ্বিতীয় যে সত্য আছে সেটা কত হচ্ছে, 2 পাই আর এইচ ইকুয়াল টু 440, বা পাই আর এইচ ইকুয়াল টু 440/2 ইকুয়াল টু 220। অতএব 1 নং থেকে পাই মানটা বসিয়ে দিই, 220 ইন্টু
আর ইকুয়াল টু 308/2 বা আর ইকুয়াল টু 308/2 ইন্টু 220, এটাতে কাটলে হচ্ছে 110। 11 দিয়ে কেটে দিই, এটা 10 হবে। 11 দুগুণে 22, 8 11 88, তার মানে 2.8। অতএব কাঠের গুঁড়ির ব্যাস 2.8 ইন্টু 2 ডেসিমিটার ইকুয়াল টু 5.6 ডেসিমিটার। আমরা এখন আর এর মানটা এই সমীকরণে বসিয়ে আমরা এইচ এর মান বের করব। অর্থাৎ 2 নং থেকে 2 নং এ আর এর মান বসিয়ে পাই। পায়ের মানটা 22/7, আর এর মানটা 28/10, মানে 2.8 আছে, দ্যাট ইজ 28/10 ইন্টু 8 ইকুয়াল টু 220, সরি এটাতে এটাকে কাটলে হচ্ছে 4 × 7 = 28। তাহলে এইচ ইকুয়াল টু 220 ইন্টু 10 আর নিচে 22 ইন্টু 4, 22 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 10। তাহলে 100/4 ইকুয়াল টু 25। তাহলে অ্যান্সারটা কি হলো? কাঠের গুঁড়ির উচ্চতা, অর্থাৎ গুঁড়িটির উচ্চতা 25 ডেসিমিটার। আমরা এখন 13 দাগের অঙ্কটা করব। বলছে 2 মুখ খোলা একটা লম্ববৃত্তাকার লোহার পাইপ আছে, যার বহিঃব্যাসার্ধ দেওয়া আছে 30 সেমি এবং অন্তঃব্যাসার্ধ 26 সেমি। পাইপের দৈর্ঘ্য দেওয়া আছে প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসেবে পাইপের সমগ্র তলে আলকাতরা দিতে খরচ হবে। তার মানে আমাদের কি করতে হবে? ওই পাইপটার মানে 2 মুখ খোলা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তবে একটা জিনিস দেখো, এটা সেমিতে দেওয়া আছে এবং এটা মিটারে দেওয়া আছে একটা দৈর্ঘ্যটা। তাহলে সবগুলো তো সেমিতে করার পরে ঘন সেমি বর্গ সেমিতে ক্ষেত্রফল বের করে তাকে বর্গ ডেসিমিটার পরিবর্তন করব এবং তাকে 2.25 টাকা দিয়ে গুণ করলে আমরা পাইপতে মোট কত খরচ হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটি করা যাক। 13 দাগ, ধরি পাইপের বহিঃব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটা প্রদত্ত বলেই লিখি কারণ মানগুলো দেওয়া আছে। তাহলে বহিঃব্যাসার্ধ হচ্ছে 26/2 সেমি ইকুয়াল টু 13 সেমি এবং অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর ইকুয়াল টু, সরি এটা আমি একটু ভুল হয়ে গেল, এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ দেওয়া ছিল, তাহলে 30/2 সেমি ইকুয়াল টু 15 সেমি এবং অন্তঃব্যাসার্ধ 26/2 সেমি ইকুয়াল টু 13 সেমি। উচ্চতা 14.7 মিটার ইকুয়াল টু 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল এটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর এইচ, এটা হচ্ছে ভিতর এবং বাইরের তলের ক্ষেত্রফল ইন্টু 2 পাই
ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এম স্মল আর স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে মানগুলো বসিয়ে দিই। তার মধ্যে দেখো 2πh এটা কমন যাচ্ছে, 2πটা কমন যাচ্ছে। তাহলে 2 ইন্টু মানগুলো আলাদা করে বসিয়ে দিই। 22/7, তাহলে 15 ইন্টু 13, তাকে 1470 দিয়ে গুণ, 2 ইন্টু 22/7 ইন্টু 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে 2 ইন্টু 22/7 কমন, 15 প্লাস 13, দ্যাট ইজ 28 ইন্টু 1470, 2 ইন্টু 22/7। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করেও করতে পারো, আর না হলে স্কোয়ার করে বিয়োগ করেও তোমরা করতে পারো। তাহলে 15 থেকে 13, 15 সঙ্গে 13 যোগ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 15 সঙ্গে 13 যোগ করলে 28, আর 15 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 2। একটু সরল করে নাও, 7 দিয়ে 28কে কেটে নিচ্ছি, 4, এটাতে কাটলে এটাতে 4। একটু সরল টরল করা, যোগ করাটারও দেখবে 259072 এত বর্গ সেমি হবে। একে আমি বর্গ ডেসিমিটারে করে নেব। তাহলে 259072/100 বর্গ ডেসিমিটার ইকুয়াল টু হচ্ছে 2590.72 বর্গ ডেসিমিটার। অতএব আলকাতরা করতে খরচ হবে গুণ করতে হবে, কারণ 1 বর্গ ডেসিমিটার হচ্ছে 2.25, তাহলে সমগ্র করলে এত ইন্টু এত টাকা। আমরা গুণ টুন করে দেখব, আমি আগেই দেখে নিয়েছি গুণ করে কত হয়, 5829.12 টাকা। এটা তোমরা একটু করে দেখে নেবে, এটাই অ্যান্সার। আমরা এখন 14 দাগের অঙ্কটা দেখব। বলছে একটি 2 মুখ খোলা একটি লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি। তাহলে একটা জিনিস দেখছি, উচ্চতা মিটারে আছে, এটাকে ডেসিমিটারে নিতে হবে, কারণ সমগ্র এককটা ডেসিমিটারে আছে। চোঙটির বহিঃব্যাস কত? তাহলে যেহেতু এটা ফাঁপা চোঙ, তাহলে হচ্ছে কি সমগ্র আয়তন থেকে ভিতরে ফাঁপা অংশের আয়তন বাদ দিলেই হচ্ছে লোহা অংশটুকুর আয়তন বেরিয়ে যাবে, এবং যে আয়তনটা দেয়া আছে সেখান থেকে আমরা কিন্তু বহিঃব্যাসটা ধরে নিয়ে তো বাইরের ফাঁপা চোঙের আয়তনটা বের করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই আয়তন দুটো তুলনা করলে ওখান থেকে বহির ব্যাসার্ধটা পেয়ে যাব, সেখান থেকে বহির ব্যাসটা পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটা করা যাক। ধরি চোঙটির বহিঃব্যাসার্ধ ইকুয়াল টু 8 ডেসিমিটার, অন্তঃব্যাসার্ধ ছোট হাতের r ইকুয়াল টু 4.6/2 ডেসিমিটার ইকুয়াল টু 2.3 ডেসিমিটার। উচ্চতা h ইকুয়াল টু 2.8 মিটার ইকুয়াল টু 28 ডেসিমিটার। অতএব চোঙটির আয়তন পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। পায়ের মান বসিয়ে দিই, 22/7
ক্যাপিটাল আর থাকলো স্মল আর 2.3 হোল স্কোয়ার, আর এইচটা হচ্ছে 28, 28 দিয়ে কেটে দিচ্ছে 4, তাহলে 4 ইন্টু 22 হচ্ছে 88 ইন্টু আর স্কোয়ার, আর আমরা 23-এর স্কোয়ারটা 23 গুণ 23টা সাইডে গুণ করে দেখে নেব, 69 আর 46, তাহলে 9, 5.29 এত ঘন ডেসিমিটার। সত্য মতে এটাই ইকুয়াল টু চোঙ ইসের আয়তন, এইট ফোর 48/88 ইন্টু 100, কারণ পয়েন্টটা তুলে দিয়েছি। 11 দিয়ে কাটি, 8 11 88, 7 11 77, থাকলো 7, 74, 6 11 66, থাকলো 8 88, 8। এখন আমরা 8 দিয়ে কাটবো, 8 9 72, 72, তাহলে হচ্ছে 48, 6টা 48, তাকে 100-তে ভাগ, কারণ আর স্কোয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে 0.96, তার সঙ্গে যোগ হবে 5.29, দ্যাট ইজ 6.25, that is 6.25, বা r equal to root over 6.25 equal to 2.5। অতএব চোঙটির বহি ব্যাসার্ধ বা বহি ব্যাস equal to 2r, তাহলে 2 into 2.5 ডেসিমি ইকুয়াল টু 5 ডেসিমিটার। তাহলে চলো, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটাতে আমরা যাই। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 529 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো, ব্যাসার্ধটা তো আমাদের ধরে নিতেই হবে, কারণ দেয়া নেই। ব্যাসার্ধটাকে আমরা ধরবো, তাহলে উচ্চতা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2h, তাহলে উচ্চতা পেয়ে যাব। আর দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা নাকি 6 গুণ ব্যাসার্ধের, তার মানে 6r। তাহলে প্রথম ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 2r, আর দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 6r। তাহলে দুটো ক্ষেত্রে আয়তন বের করবো, তাদের মধ্যে অন্তর হচ্ছে এটা। তাহলে সেই সত্য থেকে আমাদের উচ্চতা বের করব। তাহলে চলো অঙ্কটি করা যাক। মনে করি চোঙটির ব্যাসার্ধ ইকুয়াল টু r ডেসিমি, অতএব উচ্চতা 2r ডেসিমিটার, অতএব আয়তন। তাহলে আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর এর মানটা হচ্ছে আর স্কোয়ারই থাকলো, আর এইচ এর মানটা 2r, এত ঘন ডেসিমি। তাহলে 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। আর দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা কত?
দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের 6 গুণ, দ্যাট ইজ 6r ডেসিম। অতএব আয়তন হবে পাই আর স্কোয়ার, আর এই ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 6r, এত ঘন ডেসিমি। তাহলে 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। সত্যমতে এই আয়তন দুটোর অন্তরই হচ্ছে 539। তাহলে বিয়োগ করে নিশ্চয়ই বুঝতে পারছো 4 পাই আর কিউব, দ্যাট ইজ 539। তাহলে আর কিউব হচ্ছে 539, পায়ের মানটা 22-এর সাথে, তাহলে 22 নিচে আসবে, 7 উপরে যাবে, আর এই 4টা নিচে আসবে। 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 4 11 44, থাকলে 9 99, 9 11 99। তাহলে দেখো 49 মানে 7 গুণ 7, তাহলে উপরে 3টে 7 গুণ আছে, আর নিচে 4 মানে 4 দুগুণে 8, মানে 2 এর কিউব লেখা যায়। তাহলে r ইকুয়াল টু 7/2। অতএব চোঙটির উচ্চতা, দেখো উচ্চতা হচ্ছে প্রথম শর্তে বসাতে হবে। কেন? কারণ প্রথম ক্ষেত্রে অরিজিনালি ওটা ছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে যদি এটা হতো তবে এটা হতো। তাহলে অরিজিনালি উচ্চতা হচ্ছে প্রথম ক্ষেত্রে এইচ এর যা মান আছে, দ্যাট ইজ 2r, দ্যাট ইজ 2 × 7/2, এত ডেসিমিটার, তাহলে 7 ডেসিমিটার। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। আশা করা যায় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। আর বাকি যে অঙ্কগুলো আছে আমি পরে পার্ট 3 পার্টে সমগ্র অঙ্কগুলো দিয়ে দেবো, তাহলে আমাদের এই লম্ববৃত্তাকার চোঙটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে তার পরবর্তী পার্ট 3 হয়ে যাওয়ার পর আমরা পরের চ্যাপ্টারটা করব। তাহলে আশা করা যায় তোমরা সকলে বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।